আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিসভায় প্রায় অর্ধশত সদস্য, সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠক কাল। বিএনপির নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী পরিষদে 40 জনই নতুন, পূর্ণমন্ত্রী 25, প্রতিমন্ত্রীর দায়িত্বে 24 জন। দোলাচল কাটিয়ে সব দলের নতুন এমপিদের শপথ, যৌক্তিক বাহাসে প্রাণ ফেরার অপেক্ষায় জাতীয় সংসদ। সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম, উপনেতা মোহাম্মদ তাহের। নতুন সরকারের কাঁধে 21 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা, ব্যাংকের উপর নির্ভরতা কমানোর তাগিদ। এবং ভোটে হেরেও মন্ত্রিসভায় আমিনুল হক, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে সাবেক ফুটবলার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে শপথ পড়ানো হয় 25 মন্ত্রী এবং 24 প্রতিমন্ত্রীকে। অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারে স্থান পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন তারা। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর হলো, নতুন মন্ত্রিসভা গঠন হলো দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। যুগ যুগের প্রথা ভেঙে বঙ্গভবনের 4 দেয়ালের বাইরে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হলো শপথ অনুষ্ঠান। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুমতি নিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর পড়ান রাষ্ট্রের গোপনীয়তার শপথ। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে স্বাক্ষর করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এরপর শপথ পড়ানো হয় 25 জন মন্ত্রীকে। সবশেষে 24 প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। জুলাই বিপ্লব সহ গণতান্ত্রিক সংগ্রামে মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, সর্বস্ব হারিয়েছে, তাদের স্বপ্নকে পূরণ করার জন্যই আমাদের নিরন্তরভাবে কাজ করে যেতে হবে। এটা খুব চ্যালেঞ্জিং, কেন কিছু তো নাই। আমার যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছি, আমি শুনছি আর কি, সেখানে একদম ফোকলা হয়ে আছে। এটারে ওঠানো খুব কঠিন কাজ হবে, তবে চেষ্টা করব আপ্রাণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমি আমার সহযোগীদের সঙ্গে এবং বিশেষ করে সম্পাদক মণ্ডলীদের, যে এডিটর্স কাউন্সিল, পত্রিকা মালিক এবং অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে, আগে সকলের সঙ্গে পরামর্শ করব, তারপরে সিদ্ধান্ত জানাবো। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন তারা। চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে
আবার সঠিক জায়গায় ঘুরিয়ে আনার জন্য অনেকগুলি পদক্ষেপ নিতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে। সিরিয়াস ডিরেগুলেশন, যেটা আমি বলে আসছি, লিবারালাইজেশন করতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। আমরা যে যার জায়গা থেকে, যে জায়গার ক্ষুদ্র জায়গা থেকে আমরা দেশের জন্য কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। হাজার হাজার তরুণ যারা আহত হয়েছেন এই দেশে, ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পাটাতনের উপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে, সেই সকল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা, তাদের সকল আকাঙ্ক্ষা এই সংসদের মধ্যে দিয়ে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক চ্যালেঞ্জে নিতে হবে। প্রধানত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, অর্থনীতিকে উন্নয়ন করতে হবে, ব্যাংকিং ব্যবস্থা বিপর্যস্ত, এগুলোকে একটা ভালো লাইনে আনতে হবে। শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তাবগে সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 2 দশক পর আবারও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। মন্ত্রিপরিষদ সভার শপথ অনুষ্ঠানে আসা সকলেই বলছে, ইশতেহার সহ জনগণের সকল আকাঙ্ক্ষা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে দলটি। মারুফা রহমান, নিউজ 24, সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। দীর্ঘ সংগ্রাম, কারাবরণ ও নির্বাসিত জীবনের এক বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে এখন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের তৃণমূল থেকে প্রধানমন্ত্রীত্বের এই পদে আসতে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে বাংলার মার্কিন লুথার কিংকে। আর অবশেষে দেশের হাল ধরতে যাচ্ছেন খালেদা জিয়া ও জিয়াউর রহমান পুত্র তারেক রহমান। অন্তর্বিশেষ রিপোর্ট। তার নেতৃত্বে আসা ছিল অনিবার্য। বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। ছোটবেলা থেকে রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, তবে পথটা এত সহজ ছিল না। 21 বছর বয়সে 1986 সালে তারেক রহমান প্রথম জনসম্মুখে রাজনৈতিক বক্তব্য রাখেন। এরপর 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে তার সক্রিয় আগমন 1991 সালে। মা খালেদা জিয়ার সাথে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। 2001 সালে মায়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি নিজ পরিকল্পনায়ও প্রচারণা চালান। 2001 সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। 2002 সালে বিএনপির স্থায়ী কমিটি তাকে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন। প্রতিটি উপজেলা ইউনিটের নেতা কর্মীদের সঙ্গে করেন মত বিনিময়। 2007 সালে সামরিক শাসন জারি হলে তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। 2008 সালে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন যেতে হয়। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পাড়ি দিতে হয় তাকে। 25 ডিসেম্বর 2025, 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। এই ফেরার মধ্য দিয়ে বিএনপির নবজাগরণ হয়। তারেক রহমান ফেরার 5 দিনের মাথায় তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই নামতে হয় নির্বাচনের মাঠে। মায়ের মৃত্যুর 10 দিন পর বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। প্রস্তুতি, প্রচারণা, দল সামলানো সব মিলিয়ে দেশে ফেরার পর থেকে যেন দম ফেলারও সময় মিলল না। দাপিয়ে বেড়ালেন পুরো দেশ, সারা দেশে চালালেন নির্বাচনী প্রচারণা। এরপর এলো সেই কাঙ্ক্ষিত বিজয়। 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে 209 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এবার দেখার পালা কেমনভাবে দেশ পরিচালনা করেন দেশের দ্বিতীয় পুরুষ প্রধানমন্ত্রী। জনমানুষের প্রত্যাশা, রাজনৈতিক প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি দিয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবেন বাংলার নতুন কাণ্ডারি তারেক রহমান। I have a plan for the people of my country. অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সংসদ প্লাজায় শপথ নিল 25 জন পূর্ণমন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রে সালাউদ্দিন আহমেদ সহ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দর্শক, কাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রায় 2 দশক পর সরকার গঠন করছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেয় নতুন সরকার। প্রায় 1,500 দেশি বিদেশি অতিথির সামনে শপথ নিলেন 25 মন্ত্রী আর 24 প্রতিমন্ত্রী, যার মধ্যে 40 জনই প্রথমবারের মতো যাচ্ছেন মন্ত্রী পরিষদে। বাকি 9 জনের বিভিন্ন সংসদে মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রে সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ আর মহিলা ও সমাজ কল্যাণ ডাক্তার AZM জাহিদ হোসেন, টেকনোক্রেট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এছাড়া পরিবেশে আব্দুল আওয়াল মিন্টু, ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, এছাড়াও মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প বস্ত্র মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপন, তথ্য মন্ত্রণালয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য দাপ্তরিক কার্যালয়। মঙ্গলবার বিকেলে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের 3য় তলা ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কক্ষ। এছাড়া সম্মেলন কক্ষ সহ অন্যান্য কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে। মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে প্রায় 2 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। বুধবার থেকে সচিবালয় মুখরিত হবে নতুন মন্ত্রীদের পদচারণায়। মন্ত্রণালয়গুলো অপেক্ষায় রয়েছে নতুন মন্ত্রীদের বরণ করে নেওয়ার জন্য। একই রকম ভাবে মন্ত্রী পরিষদের এই কক্ষটিও প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রীর অপেক্ষায়। সচিবালয় থেকে শানাজি ইয়াসমিন, নিউজ 24। গঠিত হলো নতুন সরকার। 25 পূর্ণমন্ত্রী আর 24 প্রতিমন্ত্রী নিয়ে গঠিত তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীদের দলে চমকের পর চমক। তারুণ্যে ভরপুর এই মন্ত্রিসভায় প্রথমবার এমপি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হলেন প্রায় 2 ডজন সংসদ সদস্য। দর্শক বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, স্থপতি লুই আইকানের নকশার জাতীয় সংসদ ভবন গড়ল নতুন ইতিহাস। নির্বাচিত এমপিদের মধ্যে 209 জন প্রথমবারের মতো সংসদে এলেন এমপি হয়ে। এমনকি সরকার প্রধান নিজেও প্রথমবারের মতো নির্বাচিত। এক কথায় তারুণ্য নির্ভর নবীন ত্রয়োদশ জাতীয় সংসদ। সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 24 প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীদের প্রায় সবাই প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য। প্রতিমন্ত্রীদের এই তালিকায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আর বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট বিষয়ক প্রতিমন্ত্রী শরীফুল আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ, কৃষি মৎস্য প্রাণী সম্পদ ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু রেলপথ ও নৌ পরিবহন হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজিজুল বারী হেলাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মহিলা শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিবেশ বন ও জলবায়ু ধর্ম আইন বিচার ও সংসদ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মোহিত। তারেক রহমানের মন্ত্রিসভায় আরও স্থান পেলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষার ববি হাজ্জাজ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ ও টেকনোক্র্যাট বিভাগে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক বাহাসে ফের সরব হতে যাচ্ছে জাতীয় সংসদ। শপথ নিলেন বিএনপি, জামাত, এনসিপি সহ সব দল এবং স্বতন্ত্র এমপিরা। প্রথমেই শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিরা। নিয়ম মানার রেওয়াজে এবার হয়েছে ব্যতিক্রম। সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেয় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতের এমপিরা।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে নতুন এমপিদের শপথেও ভাঙল রেওয়াজ। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় মঙ্গলবার সকাল 10:40 জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। এরপর সেখানেই বসে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে গণমাধ্যমের কাছে শপথের বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে বিকশিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে। আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতের এমপিরা। এ সময় তাদের সাথে শপথ নেন স্বতন্ত্র এমপিরা। সংসদ সচিবালয়ে 2টি শপথ নেন জামায়াতের এমপিরা। প্রথমে জাতীয় সংসদ ও পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন তারা। তবে স্বতন্ত্র এমপি এ সময় তাদের সাথে ছিলেন না। 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা, সেটাই আমি পালন করব। নির্বাচনী রাজনীতিতে জামায়াতের সাথে জোট বাঁধলেও আলাদাভাবে শপথ নিয়েছেন এনসিপির 6 এমপি। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। গ্রহণ করিতে যাইতেছি। রাজনীতির নানা বাঁক পেরিয়ে গঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে শপথ নিলেন সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, আগামী 5 বছর দেশের আইন প্রণয়ন, অর্থনীতি, রাজনীতি সহ প্রতিটি বিষয়ের প্রাণকেন্দ্র হবে এই জাতীয় সংসদ। সেই সঙ্গে দেশ ও জাতির স্বার্থে এই সংসদে কথা বলবেন সংসদ সদস্যরা। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। এবারে জেরুসালেম নির্বাচন বিশ্লেষণ। সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আর বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম খান। সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। শিগগিরই 11 দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে বিএনপির সাথে মতবিরোধ দেখা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির। তবে বিএনপির কেউ শপথ না নিলেও সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাক্ষর করা জুলাই সনদ গণভোটের ব্যালটে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর আয়োজন ছিল, কিন্তু বিএনপির জনপ্রতিনিধিরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান সম্মত না হওয়ায় এই পরিষদ গঠনের জন্য আগে সংবিধানের সংশোধন প্রয়োজন। তবে জামায়াত ইসলামী এবং এনসিপির প্রতিনিধিরা দুটো শপথই গ্রহণ করেন।
নতুন সংসদের পথ চলার প্রথম দিনেই এমন দ্বিধা বিভক্তির কারণে শেষ পর্যন্ত সংবিধান সংস্কার প্রক্রিয়া কি যথাযথভাবে সম্পন্ন হবে তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে মিশ্র ব্যাখ্যা আছে রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীদের। গণভোট তো হয়ে গেছে এখন, এবং হার পক্ষেই ভোট দিয়েছে, বলা হচ্ছে যে হাই জয়যুক্ত হয়েছে। তাহলে আপনি এই মানে নিজের সব কিছুই গো ধরে থাকতে হবে, মানে আমরা তো মনে করি যে রাজনীতির ওই চেহারাটা বদলানো দরকার। আমি মনে করি না ঝুলে গেছে। আমার কাছে মনে হচ্ছে বিএনপি মনে করছে ফার্দার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হবে। রাষ্ট্র সংস্কারের ঘোষণা বিএনপি অনেক আগে থেকেই দিয়ে রেখেছিল তাদের ৩১ দফায়। বিশ্লেষকরা মনে করেন সংস্কার পরিষদের শপথ নেওয়ার আগে বিএনপি এর আইনি দিকগুলো ভালো করে যাচাই বাছাই করে নিতে চায়। এটার আইনি প্রক্রিয়া কি হবে, যেহেতু সে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। মূল সমস্যাটা হলো এটার যেভাবে জুলাই সনদটা স্বাক্ষর হয়েছে সেভাবে কিন্তু হানা ভোটে প্লেস হয় নাই। গণভোটে দেখবেন নোট অফ ডিসেন্টের থাকা জিনিসও এনে করেছে একরকম গায়ের জোরে চাপিয়ে দেওয়া। আমি ধারণা করি যে এক ধরনের রিয়াকশন বিএনপি দেখাচ্ছে। নোট অফ ডিসেন্ট তো একেবারে করব না তা নয়, এটা নিয়ে আপত্তি আছে। তার মানে হচ্ছে একটু অন্যভাবে করলে সেটা করা যায়, তো সেইটার জন্য কিছুটা সৃজনশীল হতে হবে। বিশ্লেষকরা বলছেন দলীয়ভাবে বিএনপির সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আরও পর্যালোচনার সুযোগ আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ১.৫ বছরে অর্থনীতির সংকট মোকাবিলায় আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বেড়েছে ঋণের বোঝা, মূল্যস্ফীতি আসেনি সহনীয় মাত্রায়। রাজস্ব ঘাটতি আর বিনিয়োগের খরা অর্থনীতির চাকায় গতি ফেরাতে পারেনি। সব মিলে নতুন সরকারের সামনে দুর্বল অর্থনীতি মেরামতের বোঝাই রেখে গেল ডক্টর ইউনূসের সরকার। আবি আব্দুল্লাহর রিপোর্ট। অনেক আশা নিয়ে দেশ মেরামতের দায়িত্ব নিয়েছিলেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারলেও মেয়াদ শেষে স্বস্তি নেই অর্থনীতিতে। আর্থিক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও তারল্য সংকট কাটেনি পুরোটা। সরকারের ব্যাংক নির্ভরতা বাড়ায় সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 16% ছাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন 6.1%। ফলে বিনিয়োগ খরায় বেসরকারি উদ্যোগ। সব মিলিয়ে বর্তমান সরকারের কাঁধে ঋণের বোঝা দাঁড়িয়েছে 21,49,000 কোটি টাকায়। অথচ এত ঋণের পরেও উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত অর্থ বছরে এডিপি ব্যয় নেমেছে 7 বছরের মধ্যে সর্বনিম্নে। এটা একইভাবে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। বাংলাদেশ ব্যাংক বলছে ঘাটতি বাজেট মেটাতে সরকারকে দেশি বিদেশি ঋণ নিতে হয়। উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে, আমাদের দেশে ঘাটতি বাজেট থাকবেই, এবং ঘাটতি বাজেট হলে এই ঘাটতিটা কীভাবে মোকাবেলা করতে হবে সরকারের প্ল্যানিং থাকে। উন্নয়ন যারা মানে আমার ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা বা ঋণ প্রাপ্তি, এবং অভ্যন্তরীণ খাত থেকে জনগণ থেকে সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড বিলের মাধ্যমে এবং ব্যাংক ঋণের মাধ্যমে এটা মোকাবেলা করা হয়ে থাকে। নতুন সরকারের সামনে বৈদেশিক ঋণ পরিশোধ বড় চ্যালেঞ্জ। সেই সাথে ডলার সংকট, রাজস্ব ঘাটতি এবং টাকার অবমূল্যায়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাজস্ব আদায়, ব্যয় নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনায় কার্যকর কৌশল না নিলে সংকট আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 23 লাখ কোটি টাকার মতো এই বিপুল পরিমাণে ঋণের চাপ, সেটা কমানোর জন্য সরকারকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা। সেখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে একটা ডিটেইল গাইডলাইন দিতে হবে যে তারা আসলে বিদেশি ঋণগুলো কোন কোন ঋণ নেবে। তার কারণ অনেকেই কিন্তু এখন উৎসাহী হবে এই নতুন সরকারের যে ইলেকশন ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করে, এবং আগের যে সমস্ত মেগা প্রজেক্টগুলো আছে যেগুলো পাইপলাইনে আছে তো সেগুলোর অর্থ ছাড় করা। বাছ বিচারহীন ঋণ না নেয়া, রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো এবং রাজস্ব সংগ্রহ জোরদার করলেই বৈদেশিক ঋণের এই বিশাল বোঝা কমানো সম্ভব বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। বিগত সরকার এবং একই সঙ্গে আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।